তো আমরা চ্যাপ্টার 3 এর যে সেকেন্ড পার্ট আছে অর্থাৎ লজিক সার্কিট ওইটার শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা আজকে মূল যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে এক্সামে আ এমসিকিউ গুলো কিভাবে অ্যান্সার করব, পাশাপাশি হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ গুলো কিভাবে হবে এরকম কিছু প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব। তো ক্রিয়েটিভ এর যে প্যাটার্ন গুলো বলবো তো সবসময় এই প্যাটার্ন গুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে ২ টা ক্রিয়েটিভ প্রশ্ন হয় আ ওই ২ টা প্রশ্ন হচ্ছে সবসময় আ ২ টা বা ৩ টা প্যাটার্ন আছে। ওই প্যাটার্নের মধ্যে থেকে আসে। তো আমরা যদি ভালো করে প্যাটার্নটা জেনে তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন অ্যান্সার করতে কষ্ট হবে না। তো আমাদের বোর্ড এক্সামে বা কলেজের এক্সাম গুলোতে যেভাবে প্রশ্ন আসে সেটা হলো তোমাকে এক ধরনের প্রশ্ন আছে। তোমাকে একটা লজিক সার্কিট দিবে। একটা লজিক সার্কিট দিবে দিয়ে বলবে এই সার্কিটের আউটপুট কত। ধরো এক্সাম্পল আমরা একটা নিচ্ছি। এক্সাম্পল হিসাবে এই সার্কিটটাই ধরো নিচ্ছি। ঠিক আছে? তো এই যে যেকোনো একটা সার্কিট, এই যে একটা আমি সার্কিট নিলাম। তো নেওয়ার পরে এটার তো একটা আউটপুট আছে। তো এক্সামে কি হবে? এরকম যে সার্কিটটা দেয়া থাকবে সেটাতে কি থাকবে না এরকম A, B, C, D এগুলো লিখা থাকবে না। গ নাম্বার প্রশ্ন অর্থাৎ সি তে তোমাকে বলবে যে হচ্ছে এই সার্কিটটার আউটপুটটা বের করো। তাহলে এখানে আউটপুট মানে হচ্ছে জেড এর যে আউটপুট ইকুয়েশন, জেড এর যে একটা সমীকরণ আসবে এই সমীকরণটা তোমাকে বের করার পরে তো এটা বলতে পারে বা নাও বলতে পারে। শুধু তোমাকে সার্কিট থেকে আউটপুট আঁকতে বলতে পারে। মানে একটা লাইন, জাস্ট একটা লাইন। তো তুমি চাইলে সার্কিট এঁকে নিতে পারো, আবার না এঁকেও তুমি আউটপুটটা বের করতে পারো। যদি শুধু একটা লাইন আউটপুট চাই সেক্ষেত্রে সার্কিট এঁকে নেওয়া ভালো। তো তুমি কি করলা? এখান থেকে আউটপুটটা বের করলা। তাহলে তোমার গ এর জন্য ৩ নাম্বার হয়ে গেল। তারপর ঘ তে গিয়ে অর্থাৎ ডি তে গিয়ে যে প্রশ্নটা বলবে সেটা হলো এই গ তে তুমি যে আউটপুটটা পেয়েছো ওইটাকে সরল করতে বলবে। সরল করার পর যে সমীকরণটা পাওয়া যাবে, সরল করার পরে তো একটা ছোট সমীকরণ আসবে। ওইটা তোমাকে বলবে হয় NAND গেট দিয়ে তৈরি করো অথবা হচ্ছে NOR গেট দিয়ে তৈরি করো। আমরা পড়েছিলাম যে ইউনিভার্সাল গেট হচ্ছে ২ টা। মানে সার্বজনীন গেট হচ্ছে ২ টা। একটা হচ্ছে NAND আরেকটা হচ্ছে NOR। তো এই ২ টাকে কেন আমরা সার্বজনীন বলেছিলাম বা ইউনিভার্সাল বলেছিলাম? এই ২ টাকে আমরা এইজন্যই বলেছিলাম যে এই ২ টা গেট দিয়ে অর্থাৎ NAND আর NOR দিয়ে আমরা চাইলেই বাকি যত গেট আছে সবগুলো তৈরি করতে পারি। তো আমরা দেখেছিলাম যে NAND গেট দিয়ে আমরা কি তৈরি করতে পারি? আমরা হচ্ছে AND তৈরি করতে পারি। NAND গেট দিয়ে আমরা NOR তৈরি করতে পারি। আর NAND গেট দিয়ে আমরা হচ্ছে OR গেট তৈরি করতে পারি। এটা আমরা দেখেছিলাম। তাহলে যদি ৩ টা গেট তৈরি করা যায়, AND or NOT যদি তৈরি করা যায় তাহলে AND or NOT দিয়ে সব গেট বানানো যায়। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লাসে শিখেছিলাম যে NAND NAND গেট দিয়ে কিভাবে AND বানাতে হয়, কিভাবে OR বানাতে হয়, কিভাবে NOT বানাইতে হয়। কি করে XOR বানিয়েছিলাম? NAND এর সাহায্যে জাস্ট একটা এক্সাম্পল ছিল। পরীক্ষাতে XOR XNOR ই বেশি করা উচিত। কারণ XOR XNOR এর ইকুয়েশনটাকে আমরা যেভাবে NAND আর NOR এর ফরমেটে বানিয়েছি ঠিক ওইভাবেই তোমাকে কাজটা করতে হবে। তোমরা যদি ওই ক্লাসটা দেখে না থাকো তাহলে ক্লাসটা ভালো করে দেখে নিবা। কারণ ওই ক্লাসটা থেকে কিন্তু একটা ক্রিয়েটিভ প্রশ্ন আসবে। অর্থাৎ NAND গেটের সাহায্যে এবং NOR গেটের সাহায্যে অন্যান্য গেটগুলো তৈরি করা। তো এটা গেল একটা প্যাটার্ন অর্থাৎ একটা আ কি দেয়া থাকবে? সার্কিট দেয়া থাকবে। সেখান থেকে ইকুয়েশন বের করতে হবে। ওই ইকুয়েশনটাকে আবার সিম্পলিফাই করে আরেকটা সার্কিট বানাইতে হবে। ওই সার্কিটটা হতে পারে NAND গেট দিয়ে, হতে পারে NOR গেট দিয়ে। এইটা হচ্ছে একটা প্রশ্নের প্যাটার্ন। ২ নাম্বার হচ্ছে তোমাকে বলবে একটা ইকুয়েশন দেয়া থাকবে। একটা ইকুয়েশন দেয়া থাকবে মানে এই প্রশ্নের ঠিক উল্টাটা। একটা ইকুয়েশন দিয়ে বলবে এই ইকুয়েশনকে তুমি কি করবা? এইটা থেকে সার্কিট তৈরি করো। তো একটা ইকুয়েশন দেয়া থাকলে তুমি সার্কিট আঁকা জানো কিভাবে সার্কিট আঁকতে হয়। ইনপুট গুলো নিতে হয়। নিয়ে তারপর যদি বার থাকে তাহলে NOT গেট নিতে হয়। নিয়ে তারপর সার্কিটটা ড্র করতে হবে। তো সার্কিটটা ড্র করার পর তোমাকে প্রশ্ন করতে পারে যে এই সার্কিটের যেকোনো একটা গেট বাদ দিয়ে যদি আঁকা হয়, ধরো এখানে বলল যে AND গেট বাদ দিয়ে যদি এখানে OR গেট দেওয়া হয় তাহলে কি হবে? ব্যাখ্যা করো। তাহলে তুমি ওই সার্কিটের AND গেটের পরিবর্তে OR গেট দিলে, OR গেট তুমি এঁকে দেখবা যে এটার আউটপুট কি আসে, তখন তুমি আউটপুটটা নিয়ে ডিসকাস করবা। কি করবা তুমি? ১ম এ একটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশন থেকে তোমাকে বলবে সার্কিট তৈরি করতে। তাহলে তুমি একটা সার্কিট তৈরি করে ফেললা। অথবা এটাও বলতে পারো যে ইকুয়েশনটাকে তুমি সিম্পলিফাই করে সার্কিট তৈরি করো। তাহলে তুমি সরল করে সার্কিট তৈরি করলা। তো সার্কিট তৈরি করার পর এখান থেকে তোমাকে যেকোনো একটা গেট বলতে পারে যে এই গেটটার পরিবর্তে অন্য কোনো গেট ইউজ করলে তাহলে আউটপুটটা কেমন হবে?
তো তুমি যদি এখানে NAND গেটের পরিবর্তে এখানে NAND গেট দাও, দিলে নতুন একটা ইকুয়েশন তৈরি হবে। তখন তোমাকে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে যে যদি আমরা AND গেটের পরিবর্তে NAND গেট দেই, সেক্ষেত্রে হচ্ছে আউটপুটটা এইভাবে চেঞ্জ হয়। তো এই ধরনের প্রশ্ন খুব কম আসে। এখন আমি যে ৩ নাম্বার টাইপটা বলবো, এই ৩ নাম্বার টাইপটা হচ্ছে বেশি আসে। ১ম টাইপটা আর এখন যে টাইপটা বলছি, এই ৩ নাম্বার টাইপটা বেশি আসে। সেটা হচ্ছে তোমাকে উদ্দীপকের মধ্যে তোমাকে ২ টা ইয়ে দিবে, টেবিল দিবে। হ্যাঁ? টেবিল দিবে। টেবিল দিয়ে তোমাকে এখানে হচ্ছে তোমার ইয়ে দিয়ে দিবে, মানে ট্রুথ টেবিল দিবে বেসিক্যালি, টেবিল না শুধু ট্রুথ টেবিল দিবে। তো ট্রুথ টেবিল দিলে কি থাকবে? এখানে ইনপুট থাকবে আর আউটপুট থাকবে। তো এই ট্রুথ টেবিল থেকে তোমার এই ট্রুথ টেবিল কিন্তু বলে দিবে না যে এটা কোন গেট। শুধু বলবে এটা হচ্ছে ইনপুট, বা এখানে বলবে এবি, আর এটা বললে হচ্ছে এক্স। শুধু এইটুকুই লিখা থাকবে। লিখে তারপর হচ্ছে তোমার এইগুলার মানগুলো দেয়া থাকবে। তো এখানে এবি আর হচ্ছে ধরো ওখানে হচ্ছে এক্স দেওয়া থাকবে। তো তুমি বুঝে নিবা এবি হচ্ছে এটার ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট। তার মানে এমন একটা গেট আঁকতে হবে যেটার ইনপুট ২ টা, আউটপুট হচ্ছে একটা। এরপর তোমার হচ্ছে এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে। মানে ৪ টা ভ্যালু দেওয়া থাকবে। ৪ টা ভ্যালু দেওয়া থাকলে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে এটা কোন গেট, অর্থাৎ কোন গেটের ট্রুথ টেবিল। তুমি এটা বুঝবা কিভাবে? তো এটা বোঝার জন্য তুমি জানো যে হচ্ছে যদি এন্ড গেট হয় তাহলে এন্ড গেট হচ্ছে গুণ করে আউটপুটটা বের করতে হয়। ধরো আমি যদি এখানে আউটপুট গুলো এরকম দেই 0, হ্যাঁ? 0, 1, 1, 1, এরকম একটা আউটপুট দিলাম। তাহলে তোমাকে এখান থেকে বুঝতে হবে যে এটা কোন গেটের আউটপুট। তো আমরা গেট কিন্তু খুব বেশি পড়েছি এরকম না। আমরা গেট পড়েছি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। তো নট গেটের তো একটা ইনপুটের বেশি হতে পারে না। তার মানে এটা নট গেট হওয়ার পসিবিলিটি নাই। বাকি থাকলো এন্ড গেট আর হচ্ছে অর গেট। তো এন্ড গেট আর অর গেট যদি হয়, এন্ড গেটে কি করতে হয়? ২ টা গুণ করতে হয়। তাহলে 0, 0 গুণ করলে 0 হয়, তারপর 0, 1 গুণ করলে 0 হওয়ার কথা। এন্ড গেটে গুণ করতে হয়। তো 0, 1 গুণ করলে 0 হওয়ার কথা। যেহেতু 0 হচ্ছে না, তার মানে এটা এন্ড গেট হওয়ার কোনো পসিবিলিটি নাই। এরপর আগে থাকে হচ্ছে অর গেট। আমরা এখন অর গেটটা দেখি। অর গেট হচ্ছে যোগ করে 0 আর 0 যোগ করলে 0 হয়, এটা মিলে। 0, 1 যোগ করলে 1 হয়, এটাও মিলে। 1, 0 যোগ করলে 1 হয়, এটাও মিলে। 1, 1 যোগ করলে 1 হয়, এটাও মিলে। তার মানে এটা অর গেটের সাথে মিলে গেছে। এরপর যদি অর গেট না থেকে অন্য কিছু থাকতো, সেটা হতে পারে নর গেট হতে পারতো। যদি এই আউটপুট গুলো এভাবে না থেকে এভাবে থাকতো, শুরুতে 1, বাকি সবগুলো হচ্ছে 0। শুরুতে 1, বাকি সবগুলো 0 হলে তখন আমরা বুঝতাম এগুলো হচ্ছে এন্ড অর গেট, কোনটাই হবে না। কেন হবে না দেখো। এন্ড গেটের ক্ষেত্রে 0 আর 0 গুণ করলে 0 হওয়ার কথা ছিল। আবার অর গেটের ক্ষেত্রে 0 আর 0 গুণ করলে 0 হওয়ার কথা ছিল। যেহেতু এখানে 0 নাই, 1 ও নাই, তার মানে হচ্ছে এখানে এন্ড গেট হবে না, অর গেট হবে না। NAND আর NOR হওয়ার পসিবিলিটি আছে। যদি NAND হয়, আমরা একটু দেখবো NAND হয় কিনা। NAND গেট হচ্ছে গুণ করে বার করে। তো এখানে 0 আর 0 গুণ করলে 0 হয়, বার করলে 1 হয়। তার মানে এটা মিলে গেছে। 0 আর 1 গুণ করলে 0 হয়, কিন্তু বার করলে 1 হয়। এটা মিলে নাই। তার মানে NAND গেট হবে না। আমরা এখন NOR গেট ট্রাই করে দেখি। NOR গেটে কি হয়? NOR গেটে 0 আর 0 যোগ করে বার করতে হবে। মানে ২ টা ইনপুট যোগ করে বার করতে হবে। তো 0 আর 0 যোগ করলে 0 হয়, বার করলে 1 হয়। 0, 1 যোগ করলে 1 হয়, বার করলে 0 হয়। তার মানে এটা মিলে গেছে। 1, 0 যোগ করলে 1 হয়, কিন্তু বার করলে 0 হয়। এটাও মিলে গেছে। 1, 1 যোগ করলে 1 হয়, কিন্তু বার করলে 0 হয়। এটাও মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে NOR গেট। তোমাকে একটা ট্রুথ টেবিল দিয়ে বলবে এই গেটটা সম্পর্কে একটু ডিসকাস করতে, বা এই গেটের ব্যবহার বা এটার কাজ, এটা দেখতে কেমন। তখন তোমাকে কি করতে হবে? ওইটার কাজ বলতে এটা আউটপুট ফাংশনটা কিরকম, ওইটার সিম্বলটা কেমন। ধরো এটা যদি নর গেট হয়, তাহলে নর গেটের সিম্বল কেমন আমরা জানি, এরকম এরকম থাকে। এরকম হচ্ছে অর গেট, তার সাথে একটা নট থাকে। তখন তুমি এটা নিয়ে একটু আলোচনা করবা যে নর গেটটা অর গেট আর হচ্ছে নট গেট মিলে তৈরি হয়। হ্যাঁ, এটার কাজ হচ্ছে যোগ করে বার করা। তারপর হচ্ছে তুমি ওই সিগন্যাল দিলা। তারপর হচ্ছে তুমি যে সার্কিটে আঁকা শিখেছিলা, হ্যাঁ, ওই সার্কিট আঁকা আঁকা বলতে হচ্ছে আমরা যেটা শিখেছিলাম যে ২ টা সুইচ দিয়ে, ২ টা সুইচ দিয়ে আমরা দেখে যে ইনপুট ২ টা কি হলে আউটপুটটা কি হয়। মানে সুইচ দিয়ে, যেটাকে বলেছিলাম আমরা লজিক সার্কিট, গেটের লজিক সার্কিট। তো ওই জিনিসটা দিয়ে তুমি একটু ডিসকাস করবা, তাহলে ৩ নাম্বার চলে আসবে। এরপর তোমাকে কি বলবে? ঘ নাম্বারে যেটা বলবে, মানে ডি নাম্বারে যে প্রশ্নটা বলতে পারে, এই ট্রুথ টেবিল থেকে তোমাকে বলবে যে এই যে সার্কিটটা, অর্থাৎ এই যে নর গেটটা, হ্যাঁ, তোমাকে এই নর গেট দিয়ে বলবে পরে ট্রুথ টেবিলের যে সার্কিটটা তৈরি করতে। ধরো এটা হচ্ছে আমাদের উদ্দীপকের ১ নাম্বার ফিগার। আবার আরেকটা ফিগার তোমাকে বলতে পারে আরেকটা ট্রুথ টেবিল দিতে পারে আরেকটা গেটের। ধরো এখানে আরেকটা গেট দেওয়া আছে, আমরা ধরে নিলাম গেটটা হচ্ছে, আমরা ধরো ওখান থেকে বের করলাম গেটটা হচ্ছে XOR গেট। ঠিক আছে? এরকম হবে XOR গেট। তো আমরা ধরো এই ট্রুথ টেবিল থেকে বের করলাম যে এখানে যেটা আছে এটা হচ্ছে XOR গেট। এখন তোমাকে বলবে যে এই ১ নাম্বার যে ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলে যে গেটটা আছে,
এই গেট দিয়ে তুমি তৈরি করবা কোনটা? 2 নাম্বার যে গেটটা আছে সেটা তৈরি করবা। তাহলে আমরা কি বুঝলাম? 1 নাম্বার গেট আছে নর গেট। এই নর গেট দিয়ে বানাতে হবে XOR গেট। আমরা কিন্তু এটা শিখেছি যে নর গেট দিয়ে XOR গেট কিভাবে বানাইতে হয়। হ্যাঁ, অর্থাৎ নর গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। তোমাকে এই নর গেট দিয়ে XOR গেটটা বানাতে হবে। তো এখানে XOR গেট না থেকে XNOR গেটও থাকতে পারে। তো তোমার প্রিভিয়াস ইয়ার গুলোতে যত প্রশ্ন এসেছে তার হচ্ছে প্রায় 90% কোশ্চেন হচ্ছে তোমার এই XOR অথবা XNOR দিয়ে তো, অর্থাৎ XOR অথবা XNOR বানানো এইটা মূলত আসে পরীক্ষায়। এইখানে চিত্র 1-এ হয় থাকবে NOR গেট, না হলে থাকবে NAND গেট। কারণ আমরা জানি ইউনিভার্সাল গেট তো NAND আর NOR। ঠিক আছে? তো এইখানে তাই চিত্র 1-এ থাকবে NAND অথবা NOR। তোমাকে বলবে এই NAND দিয়ে অথবা NOR দিয়ে, মানে যেকোনো একটা দেয়া থাকবে, দিয়ে বলবে এখানে হয় XOR বানাতে হবে না হলে XNOR বানাতে হবে। তাহলে এই প্যাটার্নটা বা এই টাইপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে 2টা প্যাটার্নের কথা বলেছি, ফার্স্টেরটা আর এই 3 নাম্বারটা। এই 2টা প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্যাটার্ন গুলো খাতার মধ্যে সুন্দর করে নোট করবা। তোমরা নোট করার পর যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা তখন দেখবা যে এই টাইপ গুলো থেকে এভাবে করে প্রশ্ন এসেছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে টাইপ 4 ওখানে কি আসতে পারে? টাইপ 4 হচ্ছে লজিক সার্কিট না থেকে ডিজিটাল ডিভাইস প্রশ্ন আসতে পারে। ডিজিটাল ডিভাইস গুলো কেমন সেটা হচ্ছে তোমার ওই যে আমরা পড়েছিলাম ডিজিটাল ডিভাইস, হাফ হেডার, তারপর হচ্ছে ফুল হেডার, তারপর হচ্ছে কাউন্টার। কাউন্টার বেশি আসে না, কাউন্টার ব্যবহারটা শুধু আসে আসে হচ্ছে তোমার এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার, হাফ হেডার, ফুল হেডার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমাকে একটা ইয়ে দিল, ব্লক ডায়াগ্রাম দিল। এই ব্লক ডায়াগ্রাম দেখে তোমাকে বুঝতে হবে এটা কি কাউন্টার, না হচ্ছে হাফ হেডার, নাকি ফুল হেডার, নাকি এনকাউন্টার মানে রেজিস্টার। এই টাইপের একটা প্রশ্ন করবে। ধরো আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম, এখন তোমাকে বের করতে হবে এইটা আহ, কোন সার্কিটের, কোন সার্কিটের ব্লক ডায়াগ্রাম। তো এখানে আমরা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে 2টা ইনপুট আছে আর 2টা আউটপুট আছে, 2টা ইনপুট আর 2টা আউটপুট। এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি হাফ হেডার কি ছিল। হাফ হেডার ছিল হচ্ছে এরকম যে সে হচ্ছে 2টা বিট যোগ করার পর তৈরি করে সাম আর ক্যারি। হাফ হেডার কি করে? 2টা বিট ইনপুট নেয়, ইনপুট নিয়ে সে আউটপুটে কি দেয়? একটা সাম দেয়, একটা ক্যারি দেয়। তাহলে আমরা যদি হাফ হেডার এটা ধরি, তাহলে হাফ হেডার যদি ইনপুট এ আর বি হয়, ইনপুট যদি এ আর বি হয়, তাহলে আউটপুট হবে সাম আর ক্যারি। একটা হবে ক্যারি সি আর একটা হচ্ছে সাম। তো দেখো তোমাদের যদি মনে থাকে আমরা যতগুলো সার্কিট পড়েছি, অর্থাৎ যতগুলো ডিজিটাল ডিভাইস পড়েছি, একমাত্র হাফ হেডারেই 2টা ইনপুট 2টা আউটপুট, অন্য কোনো জায়গাতে 2টা ইনপুট 2টা আউটপুট নাই। আমি বাকিগুলো বলছি তাহলে তোমাদের মানে মনে পড়বে। তারপর যখন ফুল হেডারের কথা আমরা বলবো, ফুল হেডারের মধ্যে তোমাদের যদি মনে থাকে 3টা ইনপুট ছিল আর 2টা আউটপুট ছিল। ফুল হেডারের কাজ কি ছিল? 3টা ইনপুটকে সে যোগ করতে পারে। ফুল হেডার কি করে? 3টা ইনপুটকে যোগ করতে পারে, যোগ করার পর সে বানায় হচ্ছে ক্যারিয়ার সাম। সে হচ্ছে ক্যারিয়ার সাম বানায়। তাহলে ফুল হেডার এর কাজ হচ্ছে 3টা ইনপুট সে যোগ করে, 3টা ইনপুট যোগ করার পরে সে বানায় হচ্ছে ক্যারিয়ার সাম। তো 3টা ইনপুট ধরো তুমি যদি এক্স ওয়াই জেড ধরো, এক্স ওয়াই জেড। তো তাহলে হচ্ছে যদি এরকম কোনো ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকে যেখানে 3টা ইনপুট আছে আর 2টা আউটপুট আছে, ধরো এই পার্ট গুলো লেখা নাই, এক্স ওয়াই জেড, এই নামগুলো হয়তো দেওয়া নাও থাকতে পারে। মানে এই নামগুলো দেওয়া থাকলে তুমি এমনি বুঝে ফেলবা যে ক্যারি সাম শুধু হাফ হেডার ফুল হেডারই থাকে। এগুলো হয়তো দেওয়া না থাকতে পারে, কিন্তু এই ইনপুট কয়টা আর আউটপুট কয়টা বলা থাকবে। তো যদি 3টা ইনপুট থাকে আর যদি 2টা আউটপুট থাকে, তাহলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো এটা হচ্ছে ফুল হেডার। কারণ ফুল হেডারের কাজ হচ্ছে 3টা বিট যোগ করা আর হচ্ছে একটা ক্যারি আর একটা সাম দেওয়া, এটা হচ্ছে ফুল হেডারের কাজ। এখন বলো তোমাকে এই সার্কিটটা তৈরি করো। তারপর বলতে পারো এই হাফ হেডারের সাহায্যে ফুল হেডার তৈরি করো। মানে 2টা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বানাতে কিভাবে সেটা তোমাকে তৈরি করতে হবে। 2টা হাফ হেডার থেকে একটা ফুল হেডার কিভাবে বানাতে হবে সেটা হয়তো চাইতে পারে। এরপরে আমি যদি আরেকটা ব্লক ডায়াগ্রাম নিই, ধরো এখানে একটা ব্লক ডায়াগ্রাম নিলাম। তো ইনপুট সংখ্যা আমি দিচ্ছি, তোমাদের বের করতে হবে এটা কোন ধরনের সার্কিট। ধরো আমি এখানে ইনপুট দিলাম 4টা ইনপুট, 4টা ইনপুট দিয়ে আউটপুট দিলাম হচ্ছে 2টা। 4টা ইনপুট 2টা আউটপুট, এখন তোমাকে বের করতে হবে এটা কোন ধরনের সার্কিট। তো আমরা পড়েছিলাম যে এনকোডার, এনকোডারের কাজ কি? মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করা, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় সে নিয়ে যায়। তাহলে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় নেওয়ার জন্য আমরা বলেছিলাম যে ইনপুট যদি 2 to the power n থাকে, ইনপুট যদি 2 to the power n থাকে, এনকোডারের আউটপুট হয় n। তাহলে এখানে 2 to the power n মানে এখানে 4টা ইনপুট আছে, তার মানে হচ্ছে এটা 2 to the power 2।
4টা ইনপুট মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 আছে, 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2। তাহলে এখানে n এর মান হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি এখানে n এর মান হচ্ছে 2, অর্থাৎ ইনপুট যদি 4টা হয় আউটপুট 2টা হবে কোথায়? এটা হচ্ছে এনকোডারে। তো এটা হচ্ছে এনকোডারের সার্কিট। যদি ডিকোডার হয় তাহলে কি হবে? উল্টাটা হবে, ইনপুট হবে 2টা, আউটপুট হবে 4টা। ডিকোডারে কি হবে? ইনপুট হবে 2টা, আউটপুট হবে 4টা। তাহলে এনকোডার ডিকোডারের আমরা একটা সাইড আগে থেকে জানি, সেটা হচ্ছে কি, যদি এনকোডার নিয়ে কথা বলি তাহলে আমরা জানি এখানে আউটপুট গুলো কেমন হবে, 00 01 10 11। আমরা জানি এটা হচ্ছে কম্পিউটার ভাষা, কি কি 00 01 10 11, এটা হচ্ছে আউটপুট হবে। আর ইনপুট গুলো হচ্ছে আমরা প্রথমটা যখন 1 দিই বাকিগুলোতে দিব না, বাকিগুলো সব 0। তারপর দ্বিতীয়টা যখন দিব বাকিগুলোতে 0 দিব, তারপর যখন তৃতীয়টা দিব বাকি সবগুলো 0, মানে আমরা কোনা বরাবর সবগুলোতে একটা করে 1 দিয়েছিলাম। তো এখানে ইনপুট যদি 4টা থাকে আউটপুট হবে 2টা, আবার ইনপুট যদি 8টা থাকে আউটপুট হবে 3টা। 8টা থাকলে নরমালি ব্লক ডায়াগ্রাম দেয় না, তখন প্রশ্নে উদ্দীপকে বলে দেয় যে যদি কোনো একটা সার্কিট যেটা হচ্ছে কি করে এভাবে বলতে পারে যে এমন একটা সার্কিট যেটা মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করে, বা মানুষের যে ভাষা সেটাকে হচ্ছে কম্পিউটার বোঝার জন্য একটা উপযোগী ভাষা হিসেবে তৈরি করে, এভাবে বলতে পারে। তখন তুমি বুঝবা এটা হচ্ছে এনকোডের কথা বলা হচ্ছে। আবার বলে এমন একটা সার্কিট যেটার ইনপুট 8টা আউটপুট 3টা। তাহলে ইনপুট 8টা হলে অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 হলে আউটপুট কয়টা হবে? 3টাই হবে। তখন তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে এনকোডার। আর যদি ডিকোডার হয় তাহলে কি বলবে যে হচ্ছে এটা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। ডিকোডার হলে বলবে এটা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। তো ডিকোডারের জন্য ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? ডিকোডারের জন্য ব্লক ডায়াগ্রাম হবে, যদি আমরা এটা তোমরা প্রথমে নিয়েছি 4 টু 2, যদি আমরা 2টা ইনপুট নেই তাহলে আউটপুট হবে 4টা। ডিকোডারের জন্য যদি আমরা 2টা ইনপুট নেই আউটপুট হবে 4টা, ঠিক আগেরটার বিপরীত। তো 2টা ইনপুট হলে আউটপুট হবে 4টা, হচ্ছে 2 টু 4 ডিকোডার, 2 টু 4 ডিকোডার। তো পরীক্ষা সাধারণত হচ্ছে 3 টু 8 ডিকোডার এটা আসে বেশি, বা 8 টু 3 এটা আসে। কলেজের পরীক্ষাগুলোতে 8 টু 3 বা 3 টু 8 আসে, বোর্ডেও এটা আসছে, মানে এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। তো এখানে যদি 2 টু 4 থাকে, এখানে 2টা ইনপুট আর এখানে 4টা আউটপুট আছে, তাহলে এটা হচ্ছে ডিকোডার, 2 টু 4 ডিকোডার। তো ইনপুট গুলো আমরা জানি কি কি হবে, 00 01 10 11, কারণ কম্পিউটার ভাষা এটাই হয়। আর আমাদের ভাষা হচ্ছে আমরা 10 তে কনভার্ট করবো, 1 এ বা 0 তে কনভার্ট করবো। এরপর যদি হচ্ছে তোমার ইনপুট দেয় 3টা, আউটপুট দেয় 8টা, তাও হচ্ছে এটা ডিকোডার, অর্থাৎ 3 টু 8 ডিকোডার। তাহলে আশা করি ডায়াগ্রাম থেকে কিভাবে মানে বের করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই এই 4টা জিনিসের হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসতে পারে। রেজিস্ট্রারের কাজ কি করতে পারে হচ্ছে, আমরা ডি মর্গানের থিওরাম পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা ডি মর্গানের থিওরাম পড়েছিলাম 2টা ইনপুটের জন্য, যে a প্লাস বি বার যদি হয়, a প্লাস বি বার যদি হয়, তারপর বলবে তোমাকে a প্লাস বি বার হলে আহ, এই সমান হচ্ছে যে a বার ইন্টু বি বার হয়, এটা তোমাকে প্রুভ করতে বলবে। মানে তখন আমরা 2টা ইকুয়েশনকে প্রুভ করবো, একটা হচ্ছে a প্লাস বি হোল বার, আর একটা হচ্ছে a বার a ইন্টু বি হোল বার। মানে এই ইকুয়েশনকে আমাদের প্রুভ করতে হবে, যেটা তোমরা করেছো। নর্মালি এটা 2 ইনপুটের জন্য আসে, কারণ 3 ইনপুটের জন্য অনেক বড় হয়ে যায়, খাতার মধ্যে মানে ধরানো টাফ হয়ে যায়। তো এই ডি মর্গানের থিওরামটা আসতে পারে, এটা হচ্ছে খ নাম্বার আসতে পারে, অর্থাৎ জাস্ট 2 নাম্বারের জন্য আসতে পারে। এরপর হচ্ছে তোমার আমরা যেগুলো পড়েছিলাম যে এক্স অর গেট, এক্স নর গেট। তো এক্স অর গেট আর এক্স নর গেটটা এমনিতেই তোমার মানে বলতে পারে এটা হচ্ছে ডেসক্রাইব করার জন্য। এক্স অর গেট আর এক্স নর গেটটা কেমন ছিল? এক্স অর গেট আর এক্স নর গেটে তোমার হচ্ছে 2টা ইনপুট ছিল, 2টা আউটপুট ছিল। তো আউটপুট গুলো কেমন ছিল তোমাদের যদি মনে থাকে সেটা 0110, যদি মনে থাকে তোমাদের পড়লে মনে পড়বে 0110, এটা ছিল এক্স অর গেটের আউটপুট। মানে আমরা এরকম করে দেখেছিলাম যে যদি ইভেন নাম্বার অফ 0 অথবা 1 থাকে, ইভেন নাম্বার অফ 0 অথবা 1, ইভেন নাম্বার অফ 0 অথবা 1 মানে কি, মানে জোড় সংখ্যা 0 অথবা 1 থাকলে আউটপুটটা 0 হয়ে যায়। তো এটা জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাচ্ছি। তো আমরা এক্স অর গেটে আউটপুট করেছিলাম 0 1 1 0, আমরা এটা বের করেছিলাম। তো এখন আহ, এইটা কোত্থেকে এসেছিল, আমরা যখন ইনপুট গুলোকে মানে ইনপুট গুলো থেকে ক্যালকুলেশন করে বের করেছিলাম, এক্স অর গেটের যে ইকুয়েশন এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, ওটা থেকে আমরা বের করেছিলাম যে ইনপুট 0 0 হলে আউটপুট হবে 0, ইনপুট 0 1 হলে আউটপুট হবে 1।
ইনপুট যদি 1 0 হয় তাহলে আউটপুট হবে 1, ইনপুট যদি 1 1 হয় তাহলে আউটপুট হবে 0। এখন এমসিকিউ তে প্রশ্ন করতে পারে অথবা তোমার এমসিকিউ তে যদি প্রশ্ন করে যে ইভেন নাম্বার অফ 0, এখানে দুইটা 0 আছে, এখানে দেখো দুইটা 1 আছে, মানে ইভেন নাম্বার জোড় সংখ্যক 0 অথবা 1 থাকলে আউটপুটটা 0 হয়ে যায় কোন গেটে? এক্সঅর গেটে। আর যদি বিজোড় সংখ্যক 0 1 থাকে, তো এখানে দেখো একটা 0 একটা 1, মানে দুইটাই অড নাম্বার। 0 তো একটা মানে বিজোড়, এখানে 1 ও একটা মানে বিজোড়। যদি বলে ইভেন নাম্বার অফ 0 থাকলে কি হবে? আউটপুট 0 হবে। তারপর যদি বলে হচ্ছে ইভেন নাম্বার অফ 1 থাকলে আউটপুট 0 হবে। যদি বলা হচ্ছে তোমার অড নাম্বার অফ 0 অথবা 1, আউটপুট কি হবে? 1 হবে। তো এটা হচ্ছে কোন গেটের জন্য? এটা হচ্ছে এক্সঅর গেটের জন্য। তো যদি তোমার হচ্ছে এমসিকিউ তে দেয় তাহলে তোমাকে ধরতে হবে এটা হচ্ছে এক্সঅর গেট। আর নরমালি যে ক্রিয়েটিভ কোশ্চেনে যেটা আসতে পারে, এটা ট্রুথ টেবিল দিয়ে তোমাকে বলতে পারে এটা ডিসকাস করো। অথবা তোমাকে হচ্ছে এক্সঅর গেটের যে আছে, মানে সিম্বল আছে, এইটা হচ্ছে তোমাকে উদ্দীপকে দিয়ে দিতে পারে। এই এক্সঅর গেটের সিম্বল দিয়ে তোমাকে বলতে পারে এই গেটটা তুমি হচ্ছে ডিসকাস করো। এইভাবে বলতে পারে, মানে এক্সঅর গেটের যে সিম্বল আছে এটা দিয়ে বলতে পারে তুমি কি করো, এই গেটটা হচ্ছে ডিসকাস করো। তখন তুমি কি করবা? এটার ট্রুথ টেবিলটা লিখবা। যদি সিম্বল দেয় তাহলে তুমি ট্রুথ টেবিল লিখবা, সাথে হচ্ছে তোমার এটার আউটপুট, যেটা আউটপুটটা তুমি ডিসকাস করবা। ঠিক আছে, একটু ডিটেলস ডিসকাস করবা, মানে এটার কাজটা কি তুমি তখন বলবা যে জোড় সংখ্যক 0 দিলে আউটপুট 0 হয়, বিজোড় তারপর জোড় সংখ্যক 1 দিলে আউটপুট 0 হয়, তারপর হচ্ছে বিজোড় সংখ্যক 0 বা 1 দিলে আউটপুট 1 হয়। এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবা, এক্সঅর গেট হয়ে যাবে। তো একইভাবে যদি তোমাকে এক্স নর গেট দিয়ে, এক্স নর গেট তোমাকে ট্রুথ টেবিল দিতে পারে। ট্রুথ টেবিল দিলে তখন তুমি হচ্ছে ট্রুথ টেবিলটার লেখা দরকার নাই, ট্রুথ টেবিলটা তুমি বিস্তারিত ডিসকাস করবো, মানে এটাই এই আউটপুট গুলোকে তুমি মানে লাইনে লাইনে, ইন্ডিভিজুয়াল লাইনে লাইনে ডিসকাস করবা যে ইনপুট যদি দুইটা 0 হয় তাহলে কি হবে। তো এক্স নর গেটের আউটপুটটা কেমন ছিল মনে আছে কিনা তোমাদের? এটার বিপরীত, অর্থাৎ এখানে যেখানে 0 আসছিল সেখানে ওখানে 1 আসবে। তো এখানে 1 যেখানে আসছিল সেখানে 0 আসবে, এখানে যেখানে 1 আসছিল সেখানে 0 আসবে, আর এখানে যেখানে 0 আসছিল সেখানে হচ্ছে 1 আসবে। তো এইটা হচ্ছে তোমার এক্স নর গেটের আউটপুট, এই পার্টটা হচ্ছে তোমার এক্স নর গেটের আউটপুট। তো যদি তোমাকে একটা সিম্বল দিয়ে দেয়, এক্স নর গেটের সিম্বলটা কিরকম ছিল? এরকম একটা, এখানে বাইরে বাড়তি কি ছিল, এখানে একটা আহ, আচ্ছা এখানে একটা 0 মতো ছিল। তো আমরা যদি এক্স নর গেটের এরকম সিম্বল দেখি তখন আমরা ট্রুথ টেবিল লিখবো আর এটা ডিসকাস করব। আর যদি ট্রুথ টেবিল দেওয়া থাকে তখন হচ্ছে আমরা এই সিম্বল সহ, তারপর এটার ডিটেইলস সহ, আউটপুটটা সহ, অর্থাৎ ইকুয়েশনটা সহ ডিসকাস করব। তো এইভাবে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমরা যতগুলো গেট পড়েছি, নট গেট নরমালি আসবে না, নট গেট বাদে বাকি এন্ড গেটও আসতে পারে, অর গেটও আসতে পারে। তবে এন্ড গেট অর গেট থেকে বেশি আসে হচ্ছে চারটা জিনিস হচ্ছে গেট থেকে বেশি আসে। আমরা তো গেট পড়েছি 7টা। 7টা গেট কি কি ছিল? 7টা গেট ছিল হচ্ছে এন্ড অর নট। তো এন্ড অর নট থেকে খুব বেশি আসে না, প্রশ্ন আসে হচ্ছে ন্যান্ড আর নট, এক্স অর আর হচ্ছে এক্স নট। ন্যান্ড নট থেকে তোমার হচ্ছে ট্রুথ টেবিল দিতে পারে, ট্রুথ টেবিল করে তোমাকে মানে সার্কিটে তার লজিক সার্কিট আঁকতে হতে পারে, এক্স অর গেট এক্স নর গেট ও আঁকা লাগতে পারে। তো এইগুলো নিয়ে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আমরা যে সিম্পলিফিকেশন পড়েছি, সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন আসতে পারে, হাফ এডার ফুল এডার আর হচ্ছে এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন আসতে পারে। এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে আশা করি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তোমাদের যে দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন আসে এখান থেকে, সেই দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন তোমরা এখান থেকে সুন্দর করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো বোর্ড পরীক্ষায় অধ্যায় 3 থেকে দুইটা ক্রিয়েটিভ আসে আর 5টা বা 6টা এমসিকিউ আসে। তো তোমরা হচ্ছে এই দুইটা পার্ট সুন্দর করে পড়ে নিবা। তো তোমাদেরকে আমি হচ্ছে একটা মানে পরীক্ষা নিতে চাচ্ছি অধ্যায় এই 3-এর উপর, সম্পূর্ণ অধ্যায়ের উপর। তো অধ্যায় 3-এর এই যে সম্পূর্ণ অধ্যায়টা, এটার মধ্যে থেকে আমি হয়তো ক্রিয়েটিভ দিতে পারি, সাথে হচ্ছে তোমার এমসিকিউ দিতে পারি। তো যারা হচ্ছে অধ্যায় 3-এর প্রথম অংশটা মিস করেছো, অধ্যায় 3-এর প্রথম অংশ অর্থাৎ সবার শেষ করার পর তোমাদের কিছুদিন টাইম দিব। আমরা হচ্ছে যখন একটা অধ্যায় শেষ করে নতুন একটা অধ্যায় যাই তখন আহ, যারা মিস করেছে তাদের জন্য একটু টাইম দিই। তোমাদের জন্য অল্প কয়েকদিন টাইম দিব, এই টাইমের মধ্যে তোমরা পিছনের ক্লাস যেগুলো বাকি আছে সবগুলো কভার করে আমাকে জানাবা। জানালে আমি অধ্যায় 3-এর যে প্রথম পার্টটা, ফার্স্ট পার্টটা, ওইটা আমি শুরু করবো ইনশাল্লাহ। শেষ হয়েছে, অর্থাৎ প্রথম অংশ শেষ হয়েছে, দ্বিতীয় অংশ শেষ হয়েছে, তাদের অধ্যায় 6 শুরু করব। তো যারা হচ্ছে অধ্যায় 3-এর প্রথম অংশ দ্বিতীয় অংশ শেষ করে ফেলেছো তাদের ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই অধ্যায় 6 শুরু হবে, আমি জানিয়ে দিব, মানে বিজয় দিবসের পরে শুরু হবে। আর যারা হচ্ছে অধ্যায় 3-এর প্রথম অংশ মিস করেছো তাদের অধ্যায় 3-এর প্রথম অংশ শুরু হবে, অর্থাৎ তোমাদের এখান থেকে দুইটা ব্যাচ হয়ে যাবে এখন।
যারা অধ্যায় 3 পুরোপুরি শেষ করেছো তাদের অধ্যায় 6 শুরু হবে। আর যারা অধ্যায় 3 এর প্রথম অংশ মিস করেছো, যারা পরে জয়েন করেছো তাদের জন্য হচ্ছে অধ্যায় 3 এর প্রথম অংশ শুরু হবে। আর যাদের সামনে কলেজে পরীক্ষা আছে, অর্থাৎ অনেকেরই অধ্যায় 1 এর পরীক্ষা আছে যারা ফার্স্ট ইয়ারে পড়ো। তো অধ্যায় 1 এর পরীক্ষা থাকলে আমাকে অবশ্যই জানাবা, কারণ অধ্যায় 1 এর কিছু ক্লাস আমার কাছে রেকর্ড করা আছে। আর হচ্ছে কিছু এমসিকিউ আছে। এগুলো পড়লে আশা করি তোমাদের এমসিকিউ যেহেতু এক্সাম হবে, তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তো এমনিতেই যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তোমাদের নেক্সট ডে এই অধ্যায়ের উপর, অধ্যায় 3 এর দ্বিতীয় অংশের উপর জাস্ট একটা এক্সাম হবে। আমি তোমাদের গ্রুপে এক্সামের ডেটটা জানিয়ে দিব, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমি আহ, আজকে কালকের মধ্যে একটু ডেট চিন্তা করে আগামী 2-3 দিনের মধ্যে একটা ডেট দিব। তো আশা করি সবাই পরীক্ষাটা দিবা, কারণ অনেকেই আছো ক্লাস করার সময় কিছু ক্লাস গ্যাপ দিয়েছো, সবগুলো ক্লাস করোনি। যেহেতু ক্লাসের রেকর্ডিং আছে, পিছনের ক্লাস গুলো যেহেতু দেখার সুযোগ আছে, তো যেহেতু এইটা হচ্ছে টোটাল অধ্যায় 3 এর দ্বিতীয় অংশের উপর একটা এক্সাম, তোমরা যদি পিছনের ক্লাসগুলো একটু রিভাইজ করে সুন্দর করে এক্সামটা দাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ তোমরা তোমাদের সব পড়া একসাথে রিভাইজ হয়ে যাবে এবং ক্লাসগুলো করার একটা সুযোগ পাচ্ছ তোমরা। ঠিক আছে? তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারো।